সম্রাট আকবরের লক্ষাধিক সৈন্যের মুঘল বাহিনী যখন তলোয়ার উঁচিয়ে সামনে দাঁড়িয়ে, তখন রাজসভার সবাই ভয়ে কাঁপছিল। সবাই বলছিল আত্মসমর্পণ করুন, কিন্তু সেই পুরুষতান্ত্রিক ও ক্ষমতার দাপটের যুগে হাতি সারমনের পিঠে চড়ে এক রানী গর্জে উঠেছিলেন। দাসত্বের জীবনের চেয়ে স্বাধীনতার মৃত্যু অনেক ভালো। কে ছিলেন এই বীরঙ্গনা যার তলোয়ারের সামনে আকবরের অহংকার পর্যন্ত সেদিন গুঁড়িয়ে গিয়েছিল? ইতিহাসের পাতায় অনেক রাজকাহিনী থাকে, কিন্তু কয়েকটি গল্প আমাদের ধমনীতে রক্ত প্রবাহ বাড়িয়ে দেয়। ভারতবর্ষের ইতিহাসে এমন এক রানী ছিলেন যিনি মুঘল সাম্রাজ্যের বিশাল শক্তির সামনে নতজানু না হয়ে নিজের আত্মসম্মান ও স্বাধীনতার জন্য হাসি মুখে মৃত্যুকে বরণ করেছিলেন। তিনি রানী দুর্গাবতী, একাধারে স্নেহময়ী মা, দূরদর্শী শাসক এবং ভারতের শৌর্য বীর্যের এক অমর প্রতীক। আসুন ঘুরে আসি ইতিহাসের সেই গৌরব উজ্জ্বল অধ্যায় থেকে, যা 450 বছর পরও আমাদের অনুপ্রাণিত করে। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায়, আর আপনারা দেখছেন মাধ্যম। সাল 1524, স্থান উত্তর ভারতের আকাশ ছোঁয়া দুর্ভেদ্য কালিঞ্জর দুর্গ। সেদিন ছিল 5ই অক্টোবর। দুর্গের পাথরের দেওয়ালে তখন আনন্দের শঙ্খধ্বনি বাজছে। চন্দেল রাজবংশের ঘর আলো করে জন্ম নিয়েছেন এক কন্যা সন্তান, তার নাম দুর্গাবতী। হ্যাঁ, এ সেই চন্দেল রাজবংশ যাদের স্থাপত্যের জাদুতে একদিন গড়ে উঠেছিল খাজুরাহোর বিশ্ববিখ্যাত নিখুঁত পাথুরে মন্দিরগুলো। কিন্তু চন্দেল রাজাদের এই নতুন রাজকন্যা পাথরের চেয়েও শক্ত এবং মন্দিরের চেয়েও পবিত্র এক ইতিহাস লিখতে এসেছিলেন। প্রাসাদের দাস দাসীরা ভেবেছিল রাজকন্যা আর 5টা সাধারণ মেয়ের মতোই রেশমি শাড়ি আর হীরের গয়নায় নিজেকে মুড়ে রাখবে। কিন্তু ভাগ্যের হয়তো অন্য কোনো পরিকল্পনা ছিল। বয়স বাড়ার সাথে সাথে দুর্গাবতী প্রমাণ করে দিলেন তিনি সাধারণ ঘরের কোনো মেয়ে নন, তিনি এক অকুতভয় বীরাঙ্গনা। যখন সমবয়সী মেয়েরা রাজপ্রাসাদের অন্দরমহলে পুতুল খেলা আর বিলাসবহুল জীবন কাটাতো, তখন কিশোরী দুর্গাবতীর চোখ থাকতো খোলা আকাশের নিচে যুদ্ধের ময়দানে। সকালের নরম আলোয় যখন দুর্গের ভারী দরজা খুলতো, তখন দেখা যেত এক অদ্ভুত দৃশ্য। বাতাসে উঠছে রাজকন্যার চুল, আর তিনি অবলীলায় ছুটিয়ে নিয়ে যাচ্ছেন এক অবাধ্য তেজি ঘোড়া। ঘোড়সওয়ারিতে তার গতিকে টেক্কা দেওয়ার মতো কেউ ছিল না। শুধু কি ঘোড়া ছোটানো, যখন তিনি তলোয়ার হাতে মহড়ায় নামতেন, বিপক্ষ যোদ্ধাদের হাতের অস্ত্র ছিটকে পড়ে যেত মুহূর্তের মধ্যে। ধনুকে তীর চড়িয়ে যখন তিনি চোখ সরু করে লক্ষ্যভেদ করতেন, তখন দূর আকাশের পাখিও যেন তার তীরন্দাজি নিশানা দেখে থমকে যেত। বর্ষা নিক্ষেপেও তার হাত ছিল সমান নিখুঁত আর মারাত্মক। কিন্তু দুর্গাবতী কেবল একজন পেশিবহুল যোদ্ধা ছিলেন না, তরবারির ধারের চেয়েও ধারালো ছিল তাঁর বুদ্ধি। যুদ্ধের ময়দান থেকে ফিরে যখন তিনি বসতেন পণ্ডিত আর মন্ত্রীদের মাঝে, তখন তার চোখ মুখ ফুটে উঠত এক প্রগাঢ় গাম্ভীর্য। তিনি খুব কম বয়সী রপ্ত করে নিয়েছিলেন রাষ্ট্র পরিচালনার জটিল সমীকরণ। কোন রাজার সাথে কি কূটনীতি সাজাতে হবে, প্রজাদের মন কিভাবে জয় করতে হবে, ধর্ম আর সংস্কৃতির মেলবন্ধনে সমাজকে কিভাবে শান্ত রাখতে হবে, এ সব কিছুর এক গভীর ও দূরদর্শী জ্ঞান তিনি নিজের ভেতরে আত্মস্থ করেছিলেন। তিনি জানতেন তরবারি দিয়ে শুধু যুদ্ধ জেতা যায়, কিন্তু বুদ্ধি আর দূরদর্শিতা ছাড়া একটা আস্ত সাম্রাজ্য চালানো যায় না। কালিঞ্জর দুর্গের সেই পাথুরে দেওয়ালে পিঠ ঠেকিয়ে এভাবেই অলক্ষ্যে তৈরি হচ্ছিলেন গোন্ডাওয়ানার হবু রানী, যার বীরত্বের গল্প একদিন কাঁপিয়ে দেবে স্বয়ং দিল্লির মুঘল তাখ্তকেও। চন্দেল রাজকন্যা দুর্গাবতী বিবাহ বন্ধনে আবদ্ধ হন গোন্ডওয়ানার রাজপুত্র দলপত শাহের সঙ্গে। গোন্ডওয়ানা ছিল মধ্য ভারতের একটা অত্যন্ত সমৃদ্ধ, অর্থনৈতিকভাবে সচ্ছল এবং বিস্তৃত রাজ্য। বর্তমান মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং মহারাষ্ট্রের কিছু অংশ নিয়ে এই রাজ্য গঠিত ছিল।
বিয়ের পর রানী দুর্গাবতী নিজেকে শুধু অন্দরমহলে বন্দি রাখেননি, বরং স্বামীর পাশে থেকে রাজকার্যে সক্রিয় ভূমিকা নেন। তাদের কোল আলো করে আসে পুত্র বীর নারায়ণ। কিন্তু সুখের দিন বেশি দিন স্থায়ী হয়নি। পুত্রের জন্মের কিছুদিনের মধ্যেই রাজা দলপত শাহের অকাল মৃত্যু হয়। চারিদিকে শত্রুর ষড়যন্ত্র, আক্রমণের আশঙ্কা এবং সিংহাসনে এক অপ্রাপ্তবয়স্ক উত্তরাধিকারী। অনেকেই ভেবেছিলেন গোল্ডওয়ানার পতন এবার অনিবার্য, কিন্তু রানী দুর্গাবতী দমে যাওয়ার পাত্রী ছিলেন না। তিনি নিজের নাবালক পুত্রের অভিভাবক হিসেবে রাজ্যের শাসনভার নিজের হাতে তুলে নেন এবং চাণক্যের মতো দক্ষতায় পরিস্থিতির সামাল দেন। রানী দুর্গাবতীর শাসনকালকে গোল্ডওয়ানার ইতিহাসে স্বর্ণযুগ বলা হয়। তিনি বিশ্বাস করতেন কেবল যুদ্ধ জয় করে কোনো রাজ্যকে দীর্ঘস্থায়ী বা শক্তিশালী করা যায় না, তার জন্য প্রজাদের কল্যাণ নিশ্চিত করা জরুরি। তিনি দূরদর্শিতার পরিচয় দিয়ে রাজ্যে অসংখ্য নতুন জলাধার, পুকুর এবং কূপ এবং আধুনিক সেচ ব্যবস্থা গড়ে তোলেন। এর ফলে খরা বা অনাবৃষ্টির সময়ও কৃষকদের কোনো সমস্যায় পড়তে হতো না। তিনি নতুন রাস্তাঘাট নির্মাণ করেন, বাণিজ্যের প্রসার ঘটান এবং প্রশাসনিক ব্যবস্থায় ব্যাপক সংস্কার আনেন। তার রাজ্যে কৃষক, ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ অত্যন্ত নিরাপদ ও স্বচ্ছন্দ জীবনযাপন করতেন। রানী দুর্গাবতী মনে করতেন রাষ্ট্র গঠনে নারীদের অংশগ্রহণ সমান গুরুত্বপূর্ণ। তার শাসন আমলে নারীরা কেবল গৃহস্থালির কাজেই সীমাবদ্ধ ছিলেন না, প্রশাসন ও সামরিক ক্ষেত্রেও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি নিজেই ছিলেন নারী শক্তির এক জীবন্ত ইস্তেহার। সমৃদ্ধ রাজ্য সবসময়ই প্রতিবেশী লোলুপ শাসকদের নজরে থাকে। দুর্গাবতী তা জানতেন, তাই তিনি একটা আধুনিক এবং শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলেন। তার বাহিনীতে ছিল প্রায় 20,000 দক্ষ অশ্বারোহী সৈন্য, 1000-এরও বেশি যুদ্ধ হাতি, যার মধ্যে তার প্রিয় হাতি সারমানের বীরত্বগাথা এখনো পর্যন্ত লোককথায় বেঁচে আছে। এক বিশাল ও বিশ্বস্ত পদাতিক বাহিনী ছিল তার। মালবার অহংকারী শাসক বাজ বাহাদুর বহুবার গোল্ডওয়ানার দখল করার চেষ্টা করেছিলেন, কিন্তু প্রতিবারই রানী দুর্গাবতীর রণকৌশলের কাছে তাকে খড়কুটোর মতো উড়ে যেতে হয়েছে। এই বিজয় গোল্ডওয়ানার মর্যাদা ও রানীর সামরিক শ্রেষ্ঠত্ব ভারতের বুকে প্রতিষ্ঠা করে। 16 শতকে মুঘল সম্রাট আকবর যখন উত্তর ভারতে নিজের সাম্রাজ্য দ্রুত বিস্তার করছিলেন, তখন গোল্ডওয়ানার ধন সম্পদ ও কৌশলগত অবস্থান তার নজরে আসে। 1564 সালে আকবরের সেনাপতি আসফ খান এক বিশাল ও আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত মুঘল বাহিনী নিয়ে গোল্ডওয়ানা আক্রমণ করেন। মুঘলদের বিশাল সৈন্য সংখ্যা ও কামানের সামনে যুদ্ধ করা ছিল চরম ঝুঁকিপূর্ণ। রাজসভার অনেকেই রানীকে মুঘলদের সাথে সন্ধি বা আত্মসমর্পণের পরামর্শ দেন, কিন্তু রানী দুর্গাবতী গর্জে উঠে বলেন, অধীনতা বা স্বাধীনতা বিসর্জন দিয়ে বেঁচে থাকার চেয়ে সম্মানের সাথে যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করা অনেক বেশি শ্রেয়। 1564 সালের জুন মাসে নারাই উপত্যকায় দুপক্ষের মধ্যে ঐতিহাসিক ও ভয়াবহ যুদ্ধ শুরু হয়। রানী নিজেই পুরুষ বেশে হাতি সারমানের পিঠে চড়ে যুদ্ধক্ষেত্রে সামনে থেকে নেতৃত্ব দেন। রানীর এই সাহসিকতা দেখে গোল্ডওয়ানার সৈন্যরা মুঘল বাহিনীকে কোণঠাসা করে ফেলেছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে যুদ্ধের এক পর্যায়ে একটা তীর এসে রানীর চোখে বিদ্ধ হয়। প্রচণ্ড যন্ত্রণা উপেক্ষা করে তিনি তীরটিকে টেনে বের করেন, কিন্তু তার ফলকটি ভেতরেই রয়ে যায়। কিছুক্ষণ পর আরেকটি তীর তার গলায় এসে লাগে। রানী বুঝতে পারেন তার চেতনা হারিয়ে যাচ্ছে এবং শত্রুর হাতে বন্দী হওয়া সময়ের অপেক্ষা মাত্র। তিনি শত্রুর হাতে বন্দী হয়ে আর অপমানিত হতে চাননি। 1564 সালের 24শে জুন নিজের আত্মসম্মান ও দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে তিনি নিজের তলোয়ার নিজের বুকে বসিয়ে আত্মবলিদান দেন। মায়ের মৃত্যুর পর তরুণ রাজপুত্র বীর নারায়ণও দমে যাননি। তিনি যুদ্ধক্ষেত্রে অসীম সাহসের সাথে লড়াই করে দেশের জন্য প্রাণ উৎসর্গ করেন। মা ও পুত্রের এই যৌথ আত্মত্যাগ ভারতীয় ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত। রানী দুর্গাবতী কেবল 450 বছর আগের কোনো ঐতিহাসিক চরিত্র নন, তিনি ছিলেন এক চিরন্তন আদর্শ। তার জীবন আমাদের শেখায় ইচ্ছাশক্তি ও যোগ্যতা থাকলে একজন নারীও একটা সাম্রাজ্য সফলভাবে পরিচালনা করতে পারেন। ক্ষমতার লোভ বা ভয়ের কাছে মাথা নত না করে নিজের আদর্শে অবিচল থাকাটাই প্রকৃত বীরত্ব। ক্ষমতা কেবল ভোগের জন্য নয়, তা প্রজা সাধারণের সেবার জন্য। রানী দুর্গাবতীর সুশাসন আজীবন তা মনে করিয়ে দেবে।
আজকের আধুনিক যুগে আমাদের হয়তো তলোয়ার নিয়ে যুদ্ধক্ষেত্রে নামতে হবে না, কিন্তু আমাদের প্রতিদিন লড়াই করতে হয় অন্যায়, অসমতা আর আত্মবিশ্বাসের অভাবের বিরুদ্ধে। রানী দুর্গাবতীর এই গৌরবোজ্জ্বল জীবন কাহিনী আমাদের মনের ভিতরের সুপ্ত সাহসকে জাগিয়ে তোলার এক মহামন্ত্র। আসুন এই বীর রানীর আদর্শকে শুধু ইতিহাসের পাতায় বন্দি না রেখে আমাদের বাস্তব জীবনে ফিরিয়ে আনি। নিজের অধিকারের প্রশ্নে, অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে শিখি আমরা। আজই প্রতিজ্ঞা করুন, পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, রানী দুর্গাবতীর মতো আপনিও কখনো নিজের আত্মসম্মান ও সততার সাথে আপোষ করবেন না। এই মহান বীরাঙ্গনার গল্পটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সমাজ থেকে ভয় ও জড়তা দূর করতে নিজের ভূমিকা রাখুন। কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি জানাতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।